নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে বহুদিন বাদে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই উপস্থাপনায় যে উপন্যাসটি নিয়ে কথা বলবো, সেই উপন্যাসটি জীবন অনুভূতির কথা বলে। জীবনকে নানান দিক থেকে দেখায়, জীবনের নানান ব্যাখ্যা খুঁজতে খুঁজতে উপন্যাসের শেষ পাতায় গিয়ে পৌঁছায়। আর সেই ব্যাখ্যাগুলো খুব একটা সরল না, বরং জটিল, নির্মম এবং ভীষণভাবে বাস্তবমুখী। আপনাদের যদি এই ধরনের উপন্যাসের আলোচনা শুনতে ভালো লেগে থাকে, তাহলে আজকের এই উপস্থাপনাটি আপনাদের জন্য। আজকে যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব বলে আমি বসেছি, সেই উপন্যাসটি ভীষণই বিখ্যাত, বহু চর্চিত, বহু আলোচিত একটি উপন্যাস। সেটি হচ্ছে বসুধারা। লিখেছেন তিলোত্তমা মজুমদার। এই হচ্ছে বইটি। বইটির মুদ্রিত মূল্য 550 টাকা, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং বইটির পেজ সংখ্যা 410। আর এটি রয়্যাল সাইজের একটি বই। এবার এই বসুধারার আলোচনায় আসব। আর এই বসুধারার আলোচনায় আস্তে আস্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার যা যা এই উপন্যাসটি পড়ে মনে হয়েছে আমি সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এবং আমার আলোচনা শোনার পর আপনাদের যদি মনে হয় যে নতুন কিছু মনে হচ্ছে বা অন্য কিছু মনে হয়েছে আপনাদের পড়ে, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও একটা অনুরোধ, আমাদের আলোচনা, আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে খুব একটা কষ্ট করার দরকার নেই। শুধুমাত্র রাইট সাইডে থাকা বা ডান দিকে থাকা সাবস্ক্রাইব যে বাটনটা আছে, সে বাটনটা প্রেস করে দিতে হবে। আর বেল বাটনটা যদি মনে হয় যে বিরক্ত হবেন না নোটিফিকেশন এলে, তাহলে সেটাও অন করে দিতে হবে। তো অনেক কথা বলে ফেলেছি, এবার যাই আজকের আলোচনায়। বসুধারা উপন্যাসটির প্রেক্ষাপটে আছে 1970-71 সাল থেকে শুরু করে প্রায় 2000 সালের কাছাকাছি সময়কাল। ঠিক যে সময় নকশাল নামাঙ্কিত ছেলেপিলেগুলোর জীবনে নেমে আসছে দুর্বিষহ যন্ত্রণা, এবং শুধু তাদের জীবনে নয়, তাদের পরিবারের জীবনে নেমে আসছে হাহাকার, যন্ত্রণা, কষ্ট। সেই সময়ের ছবি উপন্যাসে ফুটে উঠছে। শিক্ষিত, কলেজে পড়াশোনা করতে ভালোবাসে বা একা থেকে পড়াশোনা করে মানেই বাবা মার মনের মধ্যে একটা অদ্ভুত চিন্তা দানা বাঁধতে থাকছে যে হয়তো আমার ছেলেটি রাজনৈতিক দলে যুক্ত হয়ে যাচ্ছে বা রাজনীতির মধ্যে কোনোভাবে যুক্ত হয়ে পড়ছে, এবং হয়তো বা নকশাল আন্দোলনের সাথে যুক্ত হবে বা নকশাল হয়ে যাবে, এবং তখন আমাদের পরিবারের কি পরিণতি হবে, আমরা হয়তো আমাদের সন্তানকে হারাবো। ঠিক এইরকম একটা প্রেক্ষাপটে এই উপন্যাসটিকে আমরা দেখতে পাই। শুধুমাত্র এই প্রেক্ষাপট না, এই উপন্যাস প্রথমেই বললাম জীবন অনুভূতির কথা বলে। বেশ কিছু পরিবার, তাদের জীবন যাত্রা, তাদের প্রতিটা মানুষের জীবন যন্ত্রণা, জীবনের আনন্দ, সুখ, দুঃখ লেখিকা যেন নিজে হয়েই কথা বলেছেন এই উপন্যাসে। অর্থাৎ খুব সূক্ষ্মভাবে প্রতিটা মানুষের চরিত্রকে বুনেছেন এই উপন্যাসে। এই উপন্যাসের প্রেক্ষাপটে উঠে এসেছে দেশভাগের সময়কালের কথা। অর্থাৎ দেশভাগের সময় বাস্তুহারা, সর্বহারা মানুষগুলোর জীবনের যে কষ্ট, বাস্তু হারিয়ে যাওয়ার পর মানুষগুলোকে ঠিক কতটা যন্ত্রণার পথ পেরিয়ে এসে আমাদের ভারতবর্ষে জায়গা করে নিতে হয়েছে, সেই ছবি। আর এই 410 পাতার উপন্যাসে লেখিকা প্রতি পাতায় সুনিপুণভাবে তুলে ধরেছে তৎকালীন সময়ের সমস্ত কাহিনী। আর এই বসুধারাকে সেই সময়ের দর্পণ বললেও খুব একটা ভুল বলা হয় না। দেশভাগে বলি হওয়া মানুষগুলোর জীবনযাপনের যে পরিবর্তন লেখিকা তুলে ধরেছেন, তা পাঠ করলে পাঠককেও নানান রকমভাবে উদ্ভ্রান্ত করে দেয় এবং উদ্বেলিত করে। উপন্যাসের চরিত্র চিত্রায়নে যে অসামান্য দক্ষতার পরিচয় ফুটে উঠবে, সে কথা বলার অবকাশ রাখে না, কারণ লেখিকা তিলোত্তমা মজুমদার। তিলোত্তমা মজুমদারের বেশ কয়েকটি উপন্যাস আমি পড়েছি, এবং প্রতিটা উপন্যাসের মধ্যেই এই বৈশিষ্ট্য বিদ্যমান, যে বৈশিষ্ট্য মানুষকে চরিত্র চিনতে শেখায়। অনেকগুলো মানুষের সাথে যেন পরিচয় হয়ে যায় তার উপন্যাস পাঠ করলে। তিলোত্তমা মজুমদার চিরকালই যখনই উপন্যাস লিখেছেন বা কোনো উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছেন, দেখা যায় যে চরিত্রের মনস্তাত্ত্বিক দিক তিনি তুলে ধরেছেন। বলা ভালো, চরিত্রটি সর্বাঙ্গীনভাবে ব্যাখ্যা করেছেন তার উপন্যাসে। কোনো একটি মানুষ যে এককভাবে বড় হতে পারে না, বা কোনো একটি মানুষ যখন বড় হয়, বড় হওয়ার পর সে যা যা কাজ করে বা সে যে রকম ভাবে মানুষটি বড় হলো, তার পিছনে কি কি কারণ থাকতে পারে, বা তার জন্ম মুহূর্ত থেকে
তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, মানে তার আত্মীয় স্বজন তার সাথে কেমন ব্যবহার করছে, তার বাবা মা তার সাথে কেমন ব্যবহার করছে, বা তার বাবা মা তার আশেপাশের মানুষগুলোর সাথে কেমন ব্যবহার করছে, এই সমস্ত অনুভূতি একটি সন্তানের মধ্যে লেয়ারের পর লেয়ার পড়তে থাকে, এবং সে যখন বড় হয় সেই অনুভূতিগুলো কোথাও না কোথাও থেকে যায় এবং সেই শখটা নিয়ে বড় হয়। এবং এই সূত্র ধরে তিনি একটি চরিত্র গঠন করেছেন। সেই চরিত্রটির নাম আমি বলছি, কিন্তু একটু পরে আমি সেটার আবার ব্যাখ্যাও করব আমার দিক থেকে, বা আমার কি মনে হয়েছে। দেবপম চরিত্রটি, এবং দেবপম চরিত্রের মৃত্যু ঘটে, এটা আমরা উপন্যাসে জানবো। বা মাত্র তাই না, বইটির কাভারে যেটা লেখা আছে, মানে জ্যাকেটে যেটা লেখা আছে, সেটা যদি পড়ি সেখানেও আমরা জানতে পারবো। তাই আমি বলতেই পারি যে দেবপমের মৃত্যু হয় এবং তার পিছনে দায়ী তার পরিবার, অবশ্যই তার বাবা মা। তো এইভাবে চরিত্র চিত্রায়ন বা চরিত্রের মনস্তাত্ত্বিক দিক তুলে ধরে লেখিকা পাঠককে অনেক রকম মানুষের সাথে পরিচয় ঘটায় এবং অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা দান করে। তাই তিলোত্তমা মজুমদারের লেখা পড়তে আমি ভীষণ পছন্দ করি। এই উপন্যাসে রাজনৈতিক প্রেক্ষাপট উঠে এসেছে নানান দিক থেকে, নানান ভাবে। কোনো একটি সময় বা কোনো একটি দল সেটা বলা যাবে না। প্রথমেই বলেছিলাম যে নকশাল আন্দোলনের একটা প্রেক্ষাপট আমরা এই উপন্যাসে পাই। তো এই উপন্যাসে আরেকটা দিক আমরা দেখি, যখন কংগ্রেসের ছাতা দোদুল্যমান হয়ে উঠেছে, ঠিক সেই সময় বামফ্রন্ট সরকারের ছাতা বেশ বৃহত্তর আকার ধারণ করতে চলেছে বা করবে, এইরকম একটা দোলাচল চলছে সমাজে। সেই সময়ের কথা এই উপন্যাসে উঠে এসেছে। এবার আসি এই উপন্যাসের কাহিনী কোন অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে। মাথুরের গড় বরানগরের একটি জায়গা। লেখিকা এই উপন্যাসে বলেছেন যে দেশভাগের আন্দাজ পেয়ে যারা বহুদিন আগে থাকতে এই দেশে চলে আসে এবং বেশ কিছু টাকা পয়সা নিয়ে আসে এবং অনেকটা জায়গা কিনে বাড়িটাড়ি করতে পারে, তারা মাথুরের গড়ে থাকে। এবং যারা দেশভাগ হওয়ার পর আসে বা একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো, যারা সর্বহারা শ্রেণীর মধ্যে পড়ে যায়, তারা এখানে এসে কিভাবে জীবনযাপন করছে, তারা এখানে এসে আস্তানা নিচ্ছে বা আস্তানা গাড়ছে ফটিকবিল বস্তিতে। আবার কিছু কিছু মানুষ যারা বস্তিতে থাকতে অভ্যস্ত নয়, তারা হয়তো কলোনিতে থাকছে। এই যে একটা ক্লাস ভাগ হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে হয়তো বাংলাদেশে বা সেই দেশে তাদের একটা নিজস্ব বাড়ি ছিল, উঠোন ছিল, 4টে গাছ ছিল, এবং সেটা নিয়ে তাদের একটা গোটা সংসার ছিল। সেই সংসার ছেড়ে রেখে বস্তিতে বাঁশের বেড়া দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে। এই যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যেও তাদের আনন্দ অনুভূতি তাদেরকে মধ্যবিত্ত বা বড়লোক শ্রেণী বা ধনী শ্রেণীর মানুষগুলোর কাছে তাদের যেন জিত হতে পারে। তাদের জায়গা নেই, তারা থাকছে খুবই কষ্টের সাথে, কিন্তু তাদের এই যে সামান্য বেঁচে থাকার আনন্দ তাদেরকে জিতিয়ে দিচ্ছে, বা তাদেরকে জীবনের প্রতি তাদের যে কোনো অভিযোগ নেই, সেই অভিযোগহীন মানুষগুলোর জীবনটা দেখলে আমাদের বা যে কোনো পাঠকের মনের মধ্যে এক আনন্দ অনুভূতির সঞ্চার হবে। এই উপন্যাসটা পড়তে পড়তে আমার বারবার মনে হচ্ছিল যে এই উপন্যাসের নায়ককে বা নায়িকা। তো এই উপন্যাসের নায়ক কোনো একজন ব্যক্তি বা মানে কোনো একটা চরিত্র এই উপন্যাসের নায়কটা। এই গোটা উপন্যাসে যতগুলো চরিত্র আছে, প্রতিটি প্রধান চরিত্র, প্রতিটা চরিত্রর জীবনের দুঃখ কষ্ট, তার সামাজিক পরিস্থিতি, তার সামাজিক স্থান, সমাজ কিভাবে তাকে মেনে নিচ্ছে, কিভাবে তাকে অস্বীকার করছে, কেন অস্বীকার করছে, স্বীকার করলেও কেন স্বীকার করছে, এবং ঠিক কোন বয়সে গিয়ে নারীর মনের মধ্যে এক অদ্ভুত চাহিদা জন্ম নেয় এবং পুরুষের মনের মধ্যেও তাই, সেই সমস্ত ছবি এই উপন্যাসে প্রধান অংশ হিসাবে স্থান পেয়েছে বলে আমার মনে হয়। এখানে আরেকটা কথা বলে রাখি প্রধান চরিত্রের বিষয়, সেটা হচ্ছে যখন যে অধ্যায়টি আমি পাঠ করছি, সেই অধ্যায়ের যে চরিত্রগুলিকে নিয়ে লেখিকা কথা বলছেন, সেই চরিত্রগুলি যেন উপন্যাসটির প্রধান চরিত্র, নায়িকা বা নায়ক হয়ে উঠেছে। প্রথমেই বলেছি উপন্যাসের আলোচনা শুরু করার আগে যে এই উপন্যাসটি জীবন অনুভূতির কথা বলে। প্রতিটা মানুষের জীবনকে ধরে ধরে লেখিকা ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করে গেছেন শেষ পাতা পর্যন্ত। উপন্যাসের বিষয়ের দিকে আমরা চলে এসেছি। প্রথমেই বললাম মাথুরের গড়, এই জায়গাটায় বেঁচে থাকা মানুষগুলোর জীবন নিয়ে লেখিকা কথা বলেছেন এবং এই মানুষগুলো কিভাবে বেঁচে থাকছে, মানে সেইটা মধ্যবিত্ত বড়লোক শ্রেণী এবং তার ঠিক উল্টো দিকে অশিক্ষিত গরিব দারিদ্র পীড়িত মানুষ যারা ফটিকবিল বস্তিতে থাকে, তাদের জীবন। এই দুটো সমাজ বা দুটো
শ্রেণীকে সমান্তরালভাবে লেখিকা দেখিয়েছেন এবং শ্রেণীর বেঁচে থাকাকেও সুন্দরভাবে চিত্রিত করেছেন এই উপন্যাসে। এই ফটিক বিল বস্তিতে যারা থাকে তারা নির্ভর করে থাকে যারা মাথুরের গড়ে বাস করে তাদের উপর। কেন? কারণ তারা ফটিক বিল বস্তির থেকে মাথুরের গড়ের বিভিন্ন বাড়িতে গিয়ে ঠিকাদারের কাজ করে এবং সেটা করেই তাদের পেট চলে, তাদের মাস চলে, তাদের জীবন চলে। এই উপন্যাসে দেখানো হয়েছে যে মাথুরের গড়ে যারা থাকে তারা মূলত সম্ভ্রান্ত পরিবার। তারা কেউ অধ্যাপক, কেউ ডাক্তার, কেউ কেরানি, কেউ বা সরকারি অফিসার, নানান রকম পেশার মানুষজনকে দেখি এবং প্রত্যেকেই শিক্ষিত। এই উপন্যাসে দেখানো হয় যে স্বশিক্ষিত মানুষজনের সন্তান কিভাবে বা কি রকম হয়ে উঠছে এবং যারা সুশিক্ষিত তাদের পরিবারের সন্তান কি রকম হয়ে উঠছে। এই যে দুটো দিক লেখিকা তুলে ধরেছেন তার মধ্যে দিয়ে বোঝা যায় যে কিভাবে সন্তান পালন করা উচিত এবং কিভাবে সন্তান পালন করা অনুচিত। স্বশিক্ষিত আর সুশিক্ষিতের মধ্যে পার্থক্য হচ্ছে স্বশিক্ষিত মানে যারা প্রথাগতভাবে শিক্ষিত, আর সুশিক্ষিত মানে প্রথাগতভাবে শিক্ষিত হওয়ার মানে তার সাথেও যিনি সমাজ থেকে শিক্ষা নিয়েছেন এবং জীবন থেকে শিক্ষা নিয়েছেন এবং তার মধ্যে ইতিহাস চেতনাও আছে এবং জীবনকে নিয়ে ভাবতে পারেন, অর্থাৎ সুশিক্ষিত লোক এদেরকেই আমরা বলি। তো এই দুই শ্রেণীর সন্তান এবং তাদের জীবনযাপন তুলে ধরেছেন, আর এদের উপর নির্ভর করেই বেঁচে আছে ফটিক বিল বস্তির মানুষরা। এরা এদের বাড়িতে রান্না করে, কেউ বাসন মাজে, এইভাবে তাদের জীবন কাটে। আবার এইখানে কন্ট্রাডিক্টরি আছে বলতে পারেন, আবার কন্ট্রাডিক্টরি নেইও বলতে পারেন। দেখা যায় যে এই স্বশিক্ষিত সুশিক্ষিত দুটি পরিবারের ছেলেপিলেরাই একসাথে বসে নেশা করছে, কারণ বেকারত্ব একটা নেশার দিকে মানুষকে ঝুঁকে মানে নিয়ে যায়, তার ছবি যেন এখানে দেখানো হয়েছে। এবং দেখা যাচ্ছে যে অনেক পরিবারের ছেলেরা ভীষণ শিক্ষিত, ডাক্তারের ছেলে হয়েও তার পয়সা আছে, তার শিক্ষা আছে, বাবাও শিক্ষিত, তার সত্ত্বেও তার কোথাও না কোথাও কোনো একটা মানসিক পর্যায়ে গিয়ে সে পরিবার থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং তার মনে হচ্ছে তার জীবনকে শেষ করে দেওয়া উচিত এবং সেই জায়গা থেকে সে নেশার দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে এই ছবিগুলো, এগুলো কিন্তু খুব চেনা ছবি, কিন্তু কেন করছে একটি ছেলে বা একটি সন্তান সেই ব্যাখ্যাটা কিন্তু লেখিকা দিয়েছেন। আর সেই ব্যাখ্যাটা আমি কি বলবো, আমি তো সেটাও জানি না, কিন্তু আমার মতে সেই ব্যাখ্যাটা অনুভব করতে গেলে উপন্যাসটি পড়তে হবে। আর এই উপন্যাসের নানান প্রসঙ্গে লেখিকা একেবারে অতীতের সুদূরে নিয়ে গেছেন। এখানে ইন্দিরা গান্ধীর কথা পাই, যে ইন্দিরা গান্ধী কি বক্তৃতা দিচ্ছেন বা কিভাবে আমাদের এই দেশ গঠন হচ্ছে, কিভাবে দেশ ভাগ হয়ে যাচ্ছে, সেই কথা তিনি নানান রকম ভাবে নানান প্রসঙ্গে নিয়ে এসেছেন। শুধু নিয়ে এসেছেন তা নয়, তাদের যে বিরাট বিরাট সিদ্ধান্ত আমাদের সাধারণ মানুষদের জীবনে কি কি প্রভাব ফেলেছে এবং তার ফলে তাদের কি কি প্রতিক্রিয়া ঘটছে, সেই সমস্ত কিছুই তিনি লিখেছেন এই উপন্যাসে। এই উপন্যাসে একটা চরিত্রকে আমরা পাই, সেই চরিত্রের কথা আমি পরে বলতাম, কিন্তু আমার মনে হলো এখন উল্লেখ করাটাই ভালো। সেটা হচ্ছে মাস্টার, যিনি থাকেন ফটিক বিল বস্তিতে। তিনি চেয়েছিলেন যে সমাজকে পরিবর্তন করতে, অর্থাৎ সমবন্টনে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন তার বস্তিতে থাকায় একটি তারই সন্তান সম, তিনি বিবাহিত নন, অবিবাহিত, কিন্তু একটি ছোট বাচ্চা যিনি অন্ধ, যে চোখে দেখতে পায় না, তাকে বলার মধ্যে দিয়ে যেন মাস্টার বা লেখিকা আমাদেরকেই বলেছেন এই কথাগুলো, যে সমবন্টন, অর্থাৎ কোনো একটি কাজের হয়তো মান বা কাজের মূল্য 5 টাকা দেওয়া উচিত, কিন্তু আমরা সেটার মূল্য 1 টাকা দিচ্ছি বা 1 টাকা পাচ্ছি, যার ফলে আমাদের অভাবটা অভাবই থেকে যাচ্ছে এবং যাদের হাতে টাকা পয়সা আছে বা ক্ষমতা আছে তারা কিন্তু বড় হিসাবেই থেকে যাচ্ছে। এর কোনো নির্দিষ্ট নিয়ম তৈরি হচ্ছে না, যার ফলে গরিব থেকে গরিবতর হচ্ছে। হয়তো আমার একটা মাস চালানোর জন্য দরকার 5 টাকা, কিন্তু আমাকে সেই বাড়ি থেকে বা সেই জায়গা থেকে দিচ্ছে 2 টাকা, এবং যার ফলে যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, তার ফলে গরিব থাকছে এবং বড়লোক ক্রমশ বড়লোক হচ্ছে, বা রাজনৈতিক রংগুলো বদলে যাচ্ছে কিন্তু কর্মকাণ্ডগুলো একই থেকে যাচ্ছে। এই কথা বারবার এইরকম ভাবে নানান উদাহরণ দিয়ে এই মাস্টার চরিত্রটির মধ্য দিয়ে লেখিকা উল্লেখ করেছেন। এই উপন্যাসে বেশ কিছু চরিত্রের কথা পাই এবং সেই চরিত্রগুলোর জীবনযাপনই এই উপন্যাসের প্রধান উপজীব্য বিষয়। প্রথম যে পরিবারের কথা বলবো, সেই পরিবারের সদস্য 4 জন: শবরী, পরেশ, দেবপম, অনুপম। মানে অনুপম দেবপম। অনুপম হচ্ছে বড় ছেলে, দেবপম হচ্ছে ছোট ছেলে। শবরী ও পরেশ হাজব্যান্ড ওয়াইফ। দেবপম ও অনুপম মানে ছোট আর বড়,
দুজনেই দেখে বড় হয়েছে যে বাবা মার খুব বিশৃঙ্খল সম্পর্ক, বা যে সম্পর্কের মধ্যে সারাক্ষণ মারামারি, গালিগালাজ, বাবাকে মদ্যপ অবস্থায় দেখেছে, অর্ধেক দিন বাড়িতে রান্না না হতে দেখেছে। এবং সেই সংসারে থেকে যখন এই দুটো সন্তান বড় হচ্ছে, দুই রকম ভাবে ভাবতে শিখছে সমাজকে, জীবনকে। শবরী বা কোনো স্ত্রী ঠিক কোন পরিস্থিতিতে গিয়ে বহুগামী নারী হয়ে ওঠে, সেই ছবি শবরীকে দেখলে পরিষ্কারভাবে আমরা বুঝে উঠতে পারি। পরেশ একটি মদ্যপ মানুষ হিসাবে দেখানো হয়েছে, যে মনে করে সে শিল্পী। সে একটুর জন্য স্বয়ং সম্পন্ন শিল্পী হয়ে ওঠেনি, এবং তিনি বিখ্যাত শিল্পীদের মতো গান করেন। এবং তারই বাড়ির পাশে থাকা বা তারই বন্ধু সুলভ মানুষ এবং বড় ব্যবসাদার অরুণ সেন, যার বাড়িতে প্রতিদিন সূর্যদেব এসে প্রথম সূর্য যে জ্যোতি বা রশ্মি দেন এবং তারপর গোটা মাথুরের গড়ে ছড়ান বলে লেখিকা জানিয়েছেন। অর্থাৎ বিশাল বড় উঁচু বাড়ি অরুণ সেন। সেই অরুণ সেনের দয়ায় বেঁচে থাকা পরেশের কুড়েমি, তার অকর্মণ্যতা, তার সমস্ত কিছু, তার গাফিলতির জন্য তার স্ত্রীর যে প্রথম পদস্খলন হয়, এবং তারপর শবরী কি রকম রূপ নেয়, শবরীর চরিত্রটা, সেটা আমরা দেখতে পাই। অর্থাৎ কোনো নারী বহুগামী হওয়ার পিছনে বা পরকীয়া করার পিছনে নানান রকম কারণ থাকতে পারে, এবং সেই কারণগুলোর মধ্যে একটি কারণ আমরা শবরীকে দেখলে জানতে পারি। শবরীকে বিপথে বা নিজের বন্ধুর দিকে এগিয়ে দিয়েছেন তারই স্বামী, সংসার চালানোর জন্য, নিজে অকর্মণ্যভাবে বেঁচে থাকার জন্য, যাতে শুধুমাত্র গান করে নেশা করে জীবনটা কাটিয়ে দিতে পারে। এবং তার হয়তো বা ফলাফল দেবপম, তাদের ছোট সন্তান। এটা দেবপম বড় হয়ে বুঝতে পারে বা বড় হতে হতে বুঝতে পারে। এবং এই যে একজন নারীর পদস্খলন ঘটলো, সেই পদস্খলন তাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এবং কতটা নিচ পর্যন্ত নিয়ে যেতে পারে, সেটা আমরা প্রমাণ পাই যখন দেবপমেরই বন্ধু অর্পের সাথে শবরীর সম্পর্ক গঠিত হয়। আর এর ফলাফলে আমরা দেখি যে অনুপম এবং দেবপম দুজনেই ভীষণভাবে পড়াশোনা করা মানুষ, দুজনেই পড়াশোনা করতে ভালোবাসে, দুজনের মনের খোরাক মেটায়, দুজনেই কবিতা পাঠ করে, সমাজ নিয়ে, জীবন নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করে। কিন্তু কোথাও না কোথাও দেবপমের মনের যে বিশাল বড় শূন্যতা, সেই শূন্যতা থেকে যায়। বাবা মার একটু অনিয়ম, একটু বিশৃঙ্খল জীবন সন্তানের মনে কতটা এফেক্ট করে, সেই ছবি স্পষ্ট হয়ে ওঠে এই পরিবারটিকে দেখলে। এই পরিবারটিকে দেখলে বারবার মনে হয় যে এত শিক্ষিত, মানে দেবপম এবং অনুপম দুজনেই ভীষণভাবে শিক্ষিত, এত পড়াশোনা করে, তারপরেও কেন দেবপম চরিত্রটিকে সুইসাইড করতে হলো? কারণ ওই যে মায়ের পদস্খলন তাকে প্রতি মুহূর্তে আঘাত করেছে। বিকৃত চরিত্র রূপে শবরীকে তুলে লেখিকা হয়তো আমাদের সমাজে এই ধরনের যে সমস্ত মানুষগুলি আছে তার প্রতিনিধি রূপে শবরী চরিত্রটিকে তুলে ধরেছেন, এবং যাদের সন্তান সুইসাইড করে এই ধরনের ক্ষেত্রে তার কারণটিও হয়তো এইভাবে শবরী চরিত্রটির মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন। আর এর সাথে আরো একটা জিনিস দেখানো হয়েছে যে শবরী ভীষণভাবে পড়াশোনা করতে পছন্দ করেন, মানে গল্পের বই, উপন্যাসের বই পড়তে পছন্দ করেন, এবং সেই ধারার পেয়ে অনুপম এবং দেবপম কিন্তু সুশিক্ষিত হয়েছিল, কিন্তু তারপরেও মৃত্যুবরণ করেছে। সেটা আমরা উপন্যাসের জ্যাকেটেই জানতে পারি, এবং উপন্যাস পড়লে তো জানতে পারবোই। এই তো গেল একটা পরিবার। এরপর আরো একটি বিকৃত মানুষের কথা বলি, সেটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী, বিকাশ, দেবাশিস এবং দেবার্চন, এই চারজনকে নিয়ে একটি পরিবার। দেবার্চন নকশাল আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে, কিন্তু দ্বিতীয় ছেলের মৃত্যুর ঘটলেও লক্ষ্মীর মনের মধ্যে কোনো এফেক্ট করে না। তার মনে হয় যে তার বাবার জন্য, অর্থাৎ বিকাশের জন্য, অর্থাৎ তার স্বামীর জন্য দেবার্চনের মৃত্যু ঘটেছে, দেবার্চন খারাপ হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে। সে দেবাশিসকে নিয়ে আনন্দে থাকে, বেঁচে থাকে, এবং তার সমস্ত কিছু ভাবেই, মানে নিজের স্বামীর প্রতি সে দোষারোপ করে যে তার স্বামী ভালো করে ছেলেকে দেখেনি বলে সে খারাপ হয়ে গেছে। এই যে একটা দোষারোপ করার প্রবণতা, এটা কিন্তু সমস্ত নারীর মধ্যেই থাকে, বা ম্যাক্সিমাম মানুষের মধ্যে থাকে। শুধু নারী না, পুরুষদের মধ্যেও থাকে, কিন্তু এখানে নারীকে দেখানো হয়েছে বলে আমি নারীর কথাটি বললাম, কারণ 80% মেয়েদের মধ্যে দোষারোপ করার প্রবণতা থাকে। অথচ লক্ষ্মী নিজে গ্র্যাজুয়েট এবং একটি স্কুল চালায়, তার একটি প্রাইভেট স্কুল আছে, কিন্তু তার মনের যে বিকৃত রূপ সেটা বলি। ইডিপাস কমপ্লেক্সের একটি ছোঁয়া লেখিকা এই উপন্যাসে তুলে ধরেছেন দেবাশিস এবং লক্ষ্মী।
লক্ষ্মীর দেবাশিসের প্রতি যে অনুভূতি, সেই অনুভূতির মধ্যে দিয়ে ইডিপাস কমপ্লেক্স প্রকাশিত হচ্ছে, এবং যার ফলে দেবাশিসের বিয়ে দেওয়ার সত্ত্বেও সেই মেয়েটির কি কি পরিণতি হয় সেটা আমরা উপন্যাসটি পড়লে জানতে পারবো। এরপর আসে আনিসুজ্জামান বলে একটি চরিত্র। এই চরিত্রটিকে আমরা দেখি যে তাদের যে গোড়ামি ধর্মের, সেই গোড়ামিতে তার কাকা বিশ্বাস করে। তার বাবা অতটা গোড়া না হলেও কাকা ভীষণ গোড়ামিতে বিশ্বাস করে বলে সে একটা সময় পর তার বাড়ি ছেড়ে চলে আসে। তার বাবার মৃত্যুর পর তিনি একজন অধ্যাপক, তিনি কোনো ধর্মকে ছোট করেন না এবং সেটি রোগে আক্রান্ত হয় এবং সিদ্ধান্ত নেয় যে সে বিয়ে করবে না। তার সাথে আসে তার ছোট বোন নীলোফা। নীলোফা খুবই সুন্দর দর্শনা একজন মানুষ ছিলেন, যে ছোটবেলায় পুরে কি বিভৎস রূপ ধারণ করে। তাই পরিবার থেকে একরকম ভাবে তাকে ফেলে দিতে না পেরে ভেবেছে যে তার দাদার সাথেই তাকে দিয়ে দেয়া, মানে পাঠিয়ে দেয়া ভালো, এরকম একটা ছবি দেখি। কিন্তু এরপর তাদের কিভাবে জীবন যায়, অধ্যাপক কিভাবে কি রচনা করেন, তার জীবন মানে কি কি বই লেখেন, সেগুলো আমরা উপন্যাসটা পড়লে জানতে পারবো। কিন্তু আমার যেটা বলার, এই দুই চরিত্রের মধ্যে দেখা যায় যে ভাই বোনের সম্পর্ক হলেও দুজন দুজনের প্রতি ভীষণভাবে নির্ভরশীল। কারণ অধ্যাপক তার পড়াশোনা নিয়েই থাকে, বোন তাকে সারাক্ষণ তার খাবারের ব্যবস্থা করে দেয়। বোন প্রথাগতভাবে তাদের পরিবারের যে নিয়ম যে মেয়েদের বেশি শিক্ষিত হওয়া দরকার নেই, প্রথাগতভাবে শিক্ষিত না হলেও ভীষণভাবে বই পড়তে ভালোবাসে। আনিসুজ্জামান সেই বইপত্র এনে দেয় এবং তার বাড়িতে প্রচুর বই। কিন্তু এইগুলো আমার বলার বিষয় না। বলার বিষয় হচ্ছে এই বোন আর ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কর মধ্যে দিয়ে লেখিকা একদম উপন্যাসের প্রায় শেষে নিয়ে গিয়ে দেখিয়েছেন যে আমাদের গোটা পৃথিবীতে আদিম সম্পর্ক হচ্ছে নারী পুরুষের সম্পর্ক। সেখানে ভাই বোন কোথাও যেন অস্পষ্ট আবজা হয়ে যায়। সে ছবি এই দুটি চরিত্রর যখন একদম প্রায় উপন্যাসের শেষে গিয়ে পৌঁছায় তখন স্পষ্ট হয়ে যায় যে ভাই বোন, দাদা দিদি, এই সমস্ত সম্পর্কগুলো আমাদের তৈরি করা, আমাদের সৃষ্ট, বা আমরা মনে করি যে এই রকম সম্পর্ক হলে সেটা দেখতে ভালো লাগে, শুনতে খারাপ লাগে, সেই জন্য হয়তো আমরা সৃষ্টি করেছি। একজন পুরুষ এবং একজন নারী, তাদের মধ্যে যে সম্পর্ক, যে আদিম সম্পর্ক, সেই সম্পর্কই হয়তো সদা কোথাও না কোথাও চুপিসারে বিরাজমান। আরো বেশ কিছু চরিত্র আছে যে চরিত্রগুলো নিয়ে কথা বলে এই আলোচনাটি কোথায় গিয়ে শেষ হবে তার ঠিক নেই। তবু আমি আর দুই একটি মানে চরিত্রের কথা না বলে এই মানে লোভ সামলাতে পারছি না, তাই আমি বলছি। এবং খানিকটা আমারও ডকুমেন্টেশন হিসাবে থেকে যাবে, লিখিত ডকুমেন্টেশন আমার কাছে আছে, কিন্তু এইভাবে থেকে গেলে আমার খুবই উপকার হয়, সুবিধা হয়। রাধিকার কথা বলি। রাধিকা একজন গরিব বাবার মেয়ে, যার মা পাগল হয়ে যায়, এবং কেন পাগল হয় সে ব্যাখ্যা ট্যাখ্যা আমি কিছুতেই যাব না। এবং কাকা এবং কাকিমার কাছে অত্যাচারিত হতে হতে বড় হওয়া, বাবা দূরে দূরে গিয়ে বিভিন্ন রকমের শোটো করে, অনেক পরে পরে বাড়ি এসে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মায়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর, এবং কাকা ধরে বেঁধে মানে কাকিমার প্ররোচনায় যা হয়ে থাকে একটি প্রায় আধবুড়ো লোকের সাথে তার বিয়ে দিয়ে দেয়। এবং সেই খিলপাটানি গ্রাম থেকে সে নানান রকম ভাবে এই কলোনিতে এসে পড়ে। এই আধবুড়ো লোক কার্তিকের মানে কার্তিক কোনোদিন দেখে কোনোদিন দেখে না, বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু শারীরিক ভাবে সে রাধিকাকে অত্যাচার করে। রাধিকা সেই অত্যাচার মেনে নেয়, কিন্তু রাধিকার জীবনের প্রথম প্রেম সেই দুরু দুরু একটা অনুভূতি শামসের বলে একটি ছেলের প্রতি, যে পড়াশোনা করতে ঢাকায় চলে যায় কিন্তু আর ফিরে আসে না তার বিয়ে হওয়া অবধি। এই রাধিকার জীবনের এক আমূল পরিবর্তন, বা এই রাধিকার জীবনটার যে নানান রকম স্তর লেখিকা দেখিয়েছেন, এবং তারপরে শামসের ফিরে আসার সত্ত্বেও রাধিকা যে নিজের কোন পথটা বেছে নেওয়া উচিত সেই ঠিক পথে চালিত হচ্ছে, সেই ছবি লেখিকা দেখিয়েছেন। এবং রাধিকার চরিত্রটির মধ্যে দিয়ে নানান রকম ঝড় লেখিকা দেখিয়েছেন, এবং সেটা পুরুষ ঝড়। সে কার্তিককে ভালো না বাসলেও, মানে তার স্বামীকে, তার সন্তানকে জন্ম দেয় এবং দুই সন্তানকে জন্ম দেয়, এবং সেই সন্তানকে ভীষণভাবে ভালোবাসে। দীর্ঘদিনের কার্তিক না আসা, না খেতে পেয়ে থাকা প্রেগনেন্সি অবস্থায়, সেইখানে তাকে যে দেখে, সেই শেফালির মা, সেই চরিত্রটিকে নিয়ে দুটো কথা বলবো। সেই সময়ে সেখানকার মানে কলোনিতে থাকা একটি পুরুষের সাথে তার দেহ সর্বস্ব প্রেম একদিনের জন্য হয়ে যায়, এবং তারপর থেকে
কিন্তু তার মানে মনে হয় যে সেটা তার ছোটবেলার প্রেম বা প্রেমিক শামসের এসে তার সাথে লিপ্ত হয়েছে। এবং এইভাবে করতে করতে দিনের পর দিন যায়। কার্তিক তাকে কলোনি থেকে নিয়ে এসে ফটিকবিল বস্তিতে ফেলে। ফটিকবিল বস্তি থেকে সে তৃণাঙ্কুর নামে একজনের বাড়িতে কাজ করতে শুরু করে, সে অধ্যাপক, এবং তার সাথে কোথাও না কোথাও তার কানেকশন হয়ে যায়। কিভাবে কানেকশন হয়ে যায়? তার বাবার কাছ থেকে শোনা বিভিন্ন কবিতা বা পদাবলী সে যখন অধ্যাপকের মুখে শোনে, সে ভাবুক হয়ে যায়। নানান রকম ভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্ক যখন বেশ দানা বাঁধে তখন একদম উপন্যাসের প্রায় শেষ পথে তার প্রেমিক তার সামনে আসে। কিন্তু রাধিকা কি সিদ্ধান্ত নিল, কেন নিল, সেইটা জানার জন্য উপন্যাসটি পড়া দরকার। কারণ এইরকম অনেক সিচুয়েশন কিন্তু বাস্তবে অনেক মানুষের জীবনে ঘটে, তারা তখন বোঝে না যে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সেইটা কিন্তু রাধিকার মধ্যে দিয়ে লেখিকা সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমার মনে হয়েছে সেটা খুব সঠিক সিদ্ধান্তে লেখিকা হয়তো উপনীত হতে পেরেছে। শেফালির মা একটা মানুষ, তার যেমন নাম থাকে, কিন্তু সন্তান হয়ে যাওয়ার পর বেশ কিছু পরিবারে বা বেশ কিছু সম্প্রদায় বা শ্রেণীতে দেখা যায়, বা নিম্ন শ্রেণীতে দেখা যায়, তার নামটা যেন কোথাও হারিয়ে যায়। হারিয়ে গিয়ে সন্তানের নামে মানুষটি নামাঙ্কিত হয়। তো এই শেফালির মা, শেফালি দেশভাগের কারণে হারিয়ে গেছে, কিন্তু তারপরেও তার উদারতা, তার সন্তানের প্রতি যে অমোঘ টান, সেটা সে রাধিকাকে দিয়ে মেটায়। এবং এই শেফালির মা চরিত্রটির নাম লেখিকা করেননি, এবং শেষ পর্যন্ত শেফালির মা হয়েই রেখে দিয়েছেন। এবং তার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে এই শ্রেণীর মানুষগুলোর যে জীবন কতটা ছোট, কারুর মা কারুর বউ হয়েই এদের জীবন হয়তোবা শেষের পথে এগিয়ে যায়। এছাড়া আছে মল্লিনাথ ডাক্তার, যেখানে বিজ্ঞান এবং কুসংস্কারকে একসাথে লেখিকা মিলিয়ে দিয়েছেন। একজন ডাক্তার যে কতটা কুসংস্কারী হতে পারে সেটা এই উপন্যাসে না পড়লে আমরা বিশ্বাস করতে পারবো না। সে এতটাই কালী ভক্ত ডাক্তার হওয়ার সত্ত্বেও নিজের স্ত্রীকে ছেড়ে দিতে পিছপা হয় না কালী ঠাকুরের জন্য, এবং তার ছেলের মনে হয় যে তাকে তার বাবা এই কালী ঠাকুরের পুজো করতে বাধ্য করবে, এবং তার ফলে সে নানান রকম ছেলেটি মানে বড় ছেলে কাণ্ড কারখানা করে, এবং শেষে তার কি হয় সেটা জানার জন্য উপন্যাসটি পড়তে হবে। তো এই মল্লিনাথ চরিত্রটি মধ্যে দিয়ে দেখানো হয় যে হিন্দু মুসলমান বিদ্বেষ, যিনি ভীষণ শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করার সত্ত্বেও তার ছোঁয়া জল সে খায় না, কারণ তার মনে হয় যে মুসলিমদের ছোঁয়া জল তার খাওয়া যাবে না। কিন্তু এই চরিত্রটির যখন মৃত্যু ঘটে তখন সে আনিসুজ্জামানের জল খেয়েই মৃত্যুবরণ করে, এবং এর মধ্যে দিয়ে হিন্দু মুসলমানের যে সমন্বয় বা হিন্দু মুসলিম যে সমন্বয়, সম্প্রদায়গত সমন্বয়, সেই ছবি লেখিকা তুলে ধরেছেন, যা উপন্যাসটিকে এক অন্য মাত্রা দান করেছে। তো এই ছিল এই উপন্যাসের আলোচনা। এছাড়া বহু চরিত্র আছে, প্রণবেশ, তার স্ত্রী জুঁই, এবং দেখা যায় যে সেই চরিত্রগুলোর মানে স্ত্রীর প্ররোচনায় স্বামীকে কি কি করতে হয়, তার ছেলে তার জীবনটা কেমন হয়, এরকম নানান চরিত্র আছে। আর এই উপন্যাসটি আমি বড় করব না, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এই উপন্যাসে কি আছে। মূলত এই উপন্যাসে নানান পরিবারের জীবনের কথা, জীবনের গান, তাদের জীবনটা কেন কোন দিকে বইছে, এবং তার পিছনের সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, পারিবারিক কারণ, সবটি লেখিকা এই উপন্যাসে চিত্রিত করেছেন। শেষে বলি যে এই উপন্যাসটি একটি বড় উপন্যাস, 410 পাতার একটি উপন্যাস, এবং এই উপন্যাসটি ভীষণ মনোযোগ দিয়ে পড়তে হবে। অবশ্যই লেখিকার লেখনী যা সেটা আপনি গড় করে পড়ে ফেলতেই পারেন, কিন্তু তাহলে হয়তো ঠিকঠাক অনুভূতিগুলোতে পৌঁছানো যাবে না বলে আমার মনে হয়েছে। আর যেহেতু উপন্যাসটি বড়, আমার এখনো প্রচুর কথা বলা বাকি ছিল, কিন্তু আমার মনে হলো এখানে এই উপন্যাসটির আলোচনা শেষ করে দেওয়া উচিত। আপনাদের এই উপন্যাসটির আলোচনা শুনে কি মনে হলো আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি পড়ে থাকেন সেটা জানাবেন যে আপনাদের আর কি কি মনে হয়েছে। আমি যেগুলো মিস করলাম বা বললাম না সেগুলো আমি আমার নিজের খাতায় নোটবন্দি করব। আর একটা বড় উপন্যাসের আলোচনা করতে গেলে সাধারণভাবে আলোচনাটা অনেক বড় হয়ে যায়, সেটার প্রমাণ এই বসুধারা উপন্যাসের আলোচনা। যাওয়ার আগে বলবো আমাদের আলোচনা, আমাদের চ্যানেল, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস, মানে চ্যানেলে যা যা আমরা চেষ্টা করি শেয়ার করার, আপনাদের যদি সেগুলো ভালো লেগে থাকে তাহলে প্রথমেও বলেছি, এখনো আরেকবার বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি জানি না এখন আপনারা সময় পাবেন কিনা, কারণ এখন বছরের শেষ,
এই বছরের শেষে মানে প্রত্যেকটা মানুষই ভীষণভাবে আনন্দে থাকেন, নানান রকম অনুষ্ঠান, তার মধ্যেও আমি এই উপস্থাপনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে, এটুকু অনুরোধ আপনাদের কাছে আমার রইল। আজকে তাহলে বিদায়, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায়। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আবারও ভিডিও নিয়ে আসার। আজকে বিদায়।